চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে 10 জন জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহে বা পরের সপ্তাহে চুক্তি হবার একটি ভালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সাথে আলোচনার পর ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এই আলোচনার মাঝেও নতুন করে ইসরায়েলি হামলায় আরও 74 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান 8 জন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এই সপ্তাহে দুবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দুই নেতাই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া গত কয়েকদিন ধরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে হামাসের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আলোচনায় অগ্রগতি হয় তারা 10 জন জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দলটি সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস জানিয়েছে, মানবিক সহায়তা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রকৃত নিশ্চয়তার মতো প্রধান বিষয়গুলো এখনও আলোচনাধীন রয়েছে। জিম্মি মুক্তি নিয়ে হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল। বর্তমানে ইসরায়েলের দাবি, এখনও হামাসের জিম্মায় থাকা 50 জন ইসরায়েলি জিম্মির মুক্তি, যাদের মধ্যে 20 জন জীবিত আছেন বলে ধারণা করছেন তারা। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় যুদ্ধবিরতির খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এই সপ্তাহে বা পরের সপ্তাহে আমাদের একটি ভালো সম্ভাবনা রয়েছে। আমাদের মধ্যে মীমাংসা হবে, কোনো ধরনের চুক্তি হবে। আমি যুদ্ধবিরতি চাই, আমরা শান্তি চাই, আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই এবং আমার মনে হয় আমরা এটি করার খুব কাছাকাছি। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সাথে আলোচনার পর ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আমরা 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি, যেখানে হামাস অর্ধেক জীবিত জিম্মি এবং অর্ধেক মৃত জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে দেবে। আমার মনে হয় আমাদের এই যুদ্ধবিরতি হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে এবং এটি আমাদের শুরু থেকেই আমার নির্ধারিত লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। আলোচনার যখন এই পরিস্থিতি, তখনও থেমেছিল না ইসরায়েলি হামলা। গাজা শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন ফিলিস্তিনিও রয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলি সামরিক অভিযানে পশ্চিম তীরের তুলকারেম, নূর শামস ও জেনিনের শরণার্থী শিবিরগুলো জনশূন্য হয়ে পড়ছে। স্বাধীন মানবাধিকার সংগঠন বাত সালামের হিসাব অনুযায়ী চলতি বছর এসব এলাকায় অভিযান চালিয়ে অন্তত 40,000 ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছে। ফলে পশ্চিম তীর এখন অনেকটাই ভুতুড়ে শিবিরে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। 6 মাস আগে পশ্চিম তীরে নিজেদের বাড়ি থেকে পরিবার নিয়ে উচ্ছেদ হয়েছেন 51 বছর বয়সী ফিলিস্তিনি মালেক লুৎফি। এখনও তারা ফিরতে পারেননি ঘরে। এখন তুলকারেম শহরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে কোনোমতে বাস করছেন তিনি। তবে নিজের ইলেকট্রনিক মেরামতের দোকানটিতে ফিরতে না পারায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লুৎফি বলেন, ফিরে গিয়ে কিছু জিনিস আনার চেষ্টা করেন তিনি, কিন্তু হাতে গোনা 2 ঘন্টা সময়ের মধ্যে বেশি কিছু আনা সম্ভব হয়নি। প্রত্যেকেই তাদের ঘর থেকে খালি হাতে বেরিয়ে এসেছে, কোনো কিছু ছাড়াই। আর যারা তাদের ঘর থেকে কোনো কিছু নিতে যাবে তাদের গুলি করা হবে অথবা মারধর করা হবে। ক্যাম্পে প্রবেশ করা এখন অনেক কঠিন। ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা রক্ষার নামে যে অভিযান চালাচ্ছে, তাতে প্রকৃতপক্ষে বসতবাড়ি ধ্বংস এবং সাধারণ ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদই করা হচ্ছে। এদিকে তুলকারেমের গভর্নর আবদুল্লাহ কামিল বলেন, শিবিরে এখন আর কিছুই নেই। এটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। গেল কয়েক সপ্তাহে 106টি বাড়ি ও আরও 104টি অবকাঠামো ধ্বংস হয়েছে। এটি নিছক রাজনৈতিক সিদ্ধান্ত, নিরাপত্তার সাথে কোনো সম্পর্ক নেই। এটি একটি ধারাবাহিক অপরাধ। তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে তারা এমনভাবে অভিযান চালাচ্ছে যাতে বাসিন্দাদের বাধ্য হয়ে পালিয়ে যেতে হচ্ছে। তারা এখন খুব কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে।
এদিকে ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকরা দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছেন, যদিও সরকার দাবি করছে এই অভিযান কেবল সন্ত্রাস বিরোধী। ঋতু সাহা, ৭১। ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্প্রতি তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তার অভিযোগ, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। ফ্রান্সেস্কা আলবানিজ দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকজন জোরালো দাবি জানিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবাননে বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার এক বিবৃতিতে লেবাননে প্রবেশের বিষয়টি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে দাবি করা হয়েছে, গোয়েন্দা তথ্য এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামো শনাক্তকরণের ভিত্তিতে স্থল আক্রমণ শুরু করা হয়েছে। তবে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবাননে এই প্রথম অভিযান কি না সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবানন জুড়ে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রাজধানী বৈরুতেও একাধিক হামলা হয়েছে। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অস্ত্র ডিপো এবং যোদ্ধাদের লক্ষ্যবস্তু করছে। তবে হামলায় অসংখ্য বেসামরিক লোক হতাহত এবং বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠক করেছেন। জেদ্দার আল সালাম প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং উত্তাল আঞ্চলিক প্রেক্ষাপটে কূটনৈতিক সমঝোতার অংশ বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি SPA। বৈঠকে সৌদি ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান এবং এটির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান সরকারের অবস্থানকে সাধুবাদ জানান এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোবেল শান্তি পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 4 জন প্রেসিডেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার প্রত্যাশায় আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। এরই মধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে ইসলামাবাদ। তাহলে কি সত্যি এবার নোবেল বাগিয়ে নিচ্ছেন ট্রাম্প? জানাচ্ছেন শারমিন শ্রাবণী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন মোট 4 জন প্রেসিডেন্ট। এদের মধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট রুজভেল্ট রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার জন্য 1906 সালে নোবেল পান। 1919 সালের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী লিগ অফ নেশনস প্রতিষ্ঠার জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। 2002 সালে জিমি কার্টার পুরস্কার পান আন্তর্জাতিক শান্তি ও গণতন্ত্রে অবদানের জন্য। সবশেষ আরেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা 2009 সালে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বহুপাক্ষিক চুক্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টার জন্য এ সম্মানে ভূষিত হন। তাদের সবাইকে ছাপিয়ে এখন আলোচনায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেনই বা তিনি আলোচনায়? সবার প্রথমে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। এরই মধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে ইসলামাবাদ।
আর দ্বিতীয় দফায় ট্রাম্পের নাম প্রস্তাব করেন মিত্র দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু তার নোবেল মনোনয়ন চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, আব্রাহাম চুক্তি বাস্তবায়ন এবং সবশেষ গাজা ও ইরান ইস্যুতে যুদ্ধবিরতির পথ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্লেষকদের মতে এটি মূলত নেতানিয়াহুর কূটনৈতিক কৌশল এবং ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি জোরদারের একটি প্রচেষ্টা। যদিও ট্রাম্প নিজেও একাধিক শান্তি চুক্তিতে ভূমিকা রাখার দাবিতে নোবেল প্রত্যাশার কথা বলেছেন, এবার তা আরও আনুষ্ঠানিক রূপ পেল। তবে ট্রাম্পের নোবেল প্রাপ্তি আদৌ সম্ভব কিনা তা নির্ভর করবে নোবেল কমিটির মূল্যায়নের উপর। শারমিন শ্রাবণী, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঝাঁপিয়ে পড়েছেন আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের নতুন পর্বে। আগামী ১ আগস্টের মধ্যে সমঝোতায় না পৌঁছালে বাংলাদেশ সহ ১২টিরও বেশি দেশের ওপর চড়া শুল্ক কার্যকরের হুমকি দিয়েছেন তিনি। তবে বারবার প্রশ্ন উঠে আসছে, এশিয়ার দেশগুলোকে কেন ট্রাম্পের এই কঠোর শুল্ক নীতির টার্গেট করা হচ্ছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ট্রাম্পের রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক আরোপের এই ঘোষণা প্রথমবার আসে গত এপ্রিল মাসে। তখন ৯০ দিন সময় দেয়া হয় চুক্তি করতে। ৯ জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে তার মেয়াদ বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সপ্তাহে অন্তত ১৪টি দেশকে সতর্ক করা হয়েছে নতুন শুল্কের বিষয়ে। ট্রাম্প প্রশাসনের এই নীতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর উপর। এসব দেশের মধ্যে রয়েছে মিয়ানমার ও লাওসে ৪০%, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় ৩৬%, বাংলাদেশে ৩৫%, ইন্দোনেশিয়ায় ৩২% এবং দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, কাজাখস্তান, বসনিয়া ও তিউনিসিয়ায় ৩০% করে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৫% শুল্কারোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনায় ট্রাম্প প্রশাসনের দেয়া ৯০ দিনের চুক্তির প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখন পর্যন্ত কেবল ২টি চুক্তির কথা জানানো হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে। এদিকে চীনের সাথে সম্পর্ক আপাতত একটি সংবেদনশীল বিরতিতে রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে চীনের বিনিয়োগে গড়া অনেক দেশকে লক্ষ্য করে নতুন শুল্ক চাপানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দাবি, এশিয়ার অনেক দেশই যুক্তরাষ্ট্রে প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু আমদানি করে সামান্য। এই বাণিজ্য ঘাটতির জন্যই তারা শাস্তির যোগ্য, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা টেক্সটাইল, জুতা ও অন্যান্য ভোক্তা পণ্য উৎপাদন করে। তাই তাদের উপর শুল্ক আরোপে মার্কিন বাজারে এসব পণ্যের দামও বেড়ে যেতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাণিজ্য ঘাটতির পরিসংখ্যান দিয়ে এই সিদ্ধান্তকে যথার্থ বলা যায় না। অনেকের মতে চীনকে ঘুরিয়ে আক্রমণ করতেই চীন নির্ভর উৎপাদন কেন্দ্রগুলোর ওপর এই চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। ঋতু সাহা, ৭১। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে ট্রাম্প হাস্যকর বলে উড়িয়ে দিলেও এই উদ্যোগ রিপাবলিকানদের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মাস্কের আমেরিকা পার্টি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে মাস্কের নতুন দল নিজের জন্য কোনো হুমকি না বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশের পর নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠন করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর থেকেই দলটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক বিস্তারিত নীতিমালা না দিলেও ধারণা করা হচ্ছে তিনি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের কিছু আসন লক্ষ্য করবেন, যেখানে সংশ্লিষ্ট রিপাবলিকানরা বাজেট দায়িত্বের কথা বলার পরও ট্রাম্পের বিলের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক রিপাবলিকান প্রার্থী ম্যাট শুমেকার বলেন, ইলন মাস্কের আমেরিকা পার্টি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা যেহেতু অল্প, তাই তাদের উদ্বিগ্ন হওয়া উচিত। তবে এর বিপরীত কথাও বলছেন কেউ কেউ। মেরিল্যান্ডের ওয়াশিংটন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফ্লাভিও হিকেল বলেন, ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের বিতর্ক হলেও এখনও নিজ সমর্থকদের তার প্রতি সমর্থন অবিচল আছে।
এদিকে মাস্কের নতুন দল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান এটি তার জন্য হুমকি স্বরূপ না। মাস্কের নতুন দল আমার জন্য হুমকি না, আমি মনে করি এটি আমাদের সাহায্য করবে। তৃতীয় পক্ষগুলি সবসময় আমার জন্য ভালো ছিল। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে অনেক রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন, জিতেছেনও, কিন্তু তৃতীয় কোনো দলের জয়ের ঘটনা বিরল। শারমিন স্বপ্না, ৭১। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন লিন্ডা ইয়াকারিনো। স্থানীয় সময় বুধবার এক্সে দেয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগে সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি ইয়াকারিনো। এই বিষয়ে এক্স এবং ইয়াকারিনো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের কথার লড়াই চলছে। এছাড়া নিজের ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রিও কমে যাওয়া নিয়ে যখন উদ্বেগে রয়েছেন মাস্ক, সেই সময় তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন লিন্ডা ইয়াকারিনো 2023 সালের জুন থেকে এক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 120 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 150 জন। এদিকে বন্যায় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি গ্রামে 3 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। বন্যায় এরই মধ্যে বহু বাড়িঘর, সেতু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। আকস্মিক বন্যায় এভাবেই চোখের নিমেষে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর পাহাড়ি গ্রাম রুইডোসোর একটি পুরো বাড়ি ভেসে যায়। অঙ্গরাজ্যটিতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলের এই এলাকা থেকেই। এ অবস্থায় গ্রামটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর কাছের মানুষদের দ্রুত উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে রুইডোসো এলাকায় নদীর পানির উচ্চতা 1 ঘন্টারও কম সময়ে 20.24 ফুটে পৌঁছায়। তারা বলছেন এটি নদীর পানির রেকর্ড উচ্চতা। 2024 সালে সর্বোচ্চ উচ্চতা 15.86 ফুট রেকর্ড করা হয়েছিল। রুইডোসো গ্রামের সরকারি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গ্যাস লিকেজ সম্পর্কে জানানো হয়েছে। গ্রামের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত ইগল ড্রাইভ এলাকায় গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় রেডিওতে ভাষণ দিয়েছেন রুইডোসোর মেয়র লিন ক্রফোর্ড। তিনি বলেন উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ফেডারেল তহবিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া গ্রামের কিছু লোক নিখোঁজ রয়েছে বলে জানান মেয়র ক্রফোর্ড। তাদের সন্ধানে অভিযান চলছে। এছাড়া সাউথ সেন্ট্রাল লিঙ্কন কাউন্টির সাউথ ফর্ক বার্নসকারে মঙ্গলবার 1.5 থেকে 3.5 ইঞ্চি বৃষ্টিপাত হয়। ওই এলাকায় দাবানলে ক্ষতির চিহ্ন এখনো মেটেনি। এরই মধ্যে নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গ্যাভিল্যান্ড ট্রেলার পার্কেও বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মাত্র 4 দিন আগে প্রতিবেশী টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সাস হিল কাউন্টিতে ভারী বর্ষণের পর গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই প্রাকৃতিক দুর্যোগে এখনো 1.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। সৃষ্টি ঘটক, ৭১।